সোনামুখী গ্রাম শহর থেকে বেশ কিছুটা দূরে। উৎসব আলোবিহীন এই গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে আছে শুধুই নিস্তব্ধতা আর আতঙ্ক। এখানে কোনো বাজনা বাজে না, কেউ গান গাইলে এই গ্রামে নেমে আসে মৃত্যু। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো হইচইয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ নিশির ডাক। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ নিশির ডাক। সিরিজের শুরুতেই আমরা 85 বছর আগের একটা দৃশ্য দেখতে পাই। সেতার বাদক নারায়ণ বন্দ্যোপাধ্যায় ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিলেন কোনো একটা অনুষ্ঠানে, এই প্রথমবার এককভাবে সেতার বাজাতে। কিন্তু যাবার পথেই তার ঘোড়ার গাড়িটা হঠাৎই থেমে যায়। তিনি বুঝতে পারেন না তার গাড়ির চালক গাড়ি থামিয়ে দিল কেন। তবে আমরা শুধু দুটো ঘোড়াকেই দেখতে পাই, সেখানে কোনো চালক ছিল না। নারায়ণ বন্দ্যোপাধ্যায় তার ঘোড়ার গাড়ির চালক বিহারীকে বারবার ডাকতে থাকে যে সে কেন গাড়ি থামিয়ে দিল। ঠিক সেই সময়ই দূর থেকে ভেসে আসে একটা সুরেলা নারী কণ্ঠের গান। বাজল করুণ সুরে, যে কণ্ঠের সুর হৃদয় কাঁপিয়ে দেবে। তবে এই গানটি এবং কণ্ঠটি নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের খুবই চেনা, তাই কোনো একটা কারণে তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক তখনই বাইরে থেকে একটা মহিলা কণ্ঠ তার নাম করে ডেকে বারবার গাড়ির দরজায় ধাক্কা দিতে থাকে। বেশ ভয় পেয়ে যায় নারায়ণ। তার উপর এই গভীর জঙ্গলে তার গাড়িটিও থেমে গেছে। বাধ্য হয়ে নারায়ণ দরজাটা খুলেই যাকে দেখতে পায়, তাকে দেখে সে প্রচণ্ড আতঙ্কে বৌঠান বলে চিৎকার করে ওঠে। চেহারা দেখে আমরা বুঝতে পারি এই বৌঠান মানবী নয়, অশরীরী। পরের দিন নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ পাওয়া যায় একটি বট গাছের মধ্যে। সেতারের তার দিয়ে তার পুরো শরীরটা জড়ানো রয়েছে, সেতারটাও তার শরীরের সাথে আটকানো। এই দৃশ্য দেখে গ্রামবাসী প্রচণ্ড ভয় পেয়ে যায়। সিন শিফট হয় বর্তমানে। তিতলি, অনি, ঋতু, নীল, মেঘলা আর অরুণ এই 6 বন্ধু মিলে আজ যাচ্ছে সোনামুখী গ্রামে। ওরা মিউজিক নিয়ে পিএইচডি করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে পছন্দের 5 গায়িকাকে নিয়ে রিসার্চ করতে গিয়ে ওরা দেখেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের গায়িকাদের মধ্যে প্রথমেই আসে নিশিগন্ধা ঘোষালের নাম। নিশিগন্ধার শ্বশুরবাড়ি এই সোনামুখী গ্রামে। অরুণ এই পুরো ডিটেলসটা জোগাড় করেছে। সেই কারণেই আজ ওরা নিশিগন্ধার ব্যাপারে নানা রকম ইনফরমেশন জোগাড় করতে সোনামুখী গ্রামে যাচ্ছে। কিন্তু সোনামুখী গ্রামে ঢোকার 10 কিলোমিটার আগে একটা দোকানে দাঁড়াতে সেই দোকানদাররা অবাক হয়ে যায় এটা শুনে যে ওরা হঠাৎ কেন সোনামুখী গ্রামে যাচ্ছে। ওই গ্রামে বাইরের কেউ যায় না, ওই গ্রাম থেকে শুধুই মৃত্যুর খবর আসে। ওদের গাড়ির ড্রাইভার এসব শুনে ওখান থেকেই তার গাড়ি নিয়ে ফেরত চলে যায়। বাধ্য হয়ে ওরা একটা ভ্যান রিক্সাতে পৌঁছে যায় সোনামুখী গ্রামে নিশিগন্ধার শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানে গিয়ে ওরা দেখে যে সেটা এখন একটা পরিত্যক্ত বাড়ি, কেউ থাকে না সেখানে। ভোলা নামের একজন বয়স্ক লোক অরুণের কথা অনুযায়ী তাদের জন্য এই বাড়ির ঘরগুলো মোটামুটি পরিষ্কার করে রেখেছে। যদিও তিনি অরুণকে বলেছিলেন সকালবেলায় চলে আসতে, কিন্তু ওরা এসেছে সূর্য ডোবার পর। এই বাড়িতে যে কেউ থাকে না এটা শুনে অরুণ বাদে সবাই বেশ চমকে যায়। তবে অরুণ সবটাই জানত, কিন্তু কাউকে কিছুই জানায়নি। বাকিরা বুঝতে পারে না যে এই পরিত্যক্ত বাড়িতে ওরা কেন এলো, এখানে ওরা কারই বা ইন্টারভিউ নেবে। তখন অরুণ ওদেরকে থামিয়ে দিয়ে ভোলাদাকে জিজ্ঞেস করে যে এখানে কোনো খাবার পাওয়া যাবে কিনা। ভোলাদা ওদেরকে বলে তার বাড়ি থেকে তিনি খাবার তৈরি করে দিতে পারেন, তবে খাবার আনতে কোনো বেটা ছেলেকেই যেতে হবে। এই গ্রামে সন্ধে নামার পর মহিলাদের কণ্ঠস্বরে কেউ সাড়া দেয় না। নীলের পিঠে একটা গিটার দেখে ওখান থেকে যাওয়ার আগে ভোলাদা বলে যান কেউ যেন ওই গিটারটা এখানে না বাজায়। এরপর ওরা 6 বন্ধু নিশিগন্ধার শ্বশুরবাড়ির ভেতরে যায়। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। ওই বাড়িটায় ঢুকে ওরা বুঝতে পারে যে বাড়িটা অনেক বড়, বিশাল জায়গা, যেন একটা প্রাসাদ। সেখানে রয়েছে একটা বড় ঠাকুর দালান। দেখেই বোঝা যাচ্ছে যে কোনো এক সময় এই ঠাকুর দালানে অনেক ধুমধাম করে দুর্গোৎসব পালন করা হতো।
তিতলি কেমন যেন একটা ঘোরের মধ্যে ঠাকুর দালানের দিকে এগোতে থাকে। ওই 6 বন্ধুর মধ্যে ঋতো একটু ভীতু প্রকৃতির। সে বেশ ভয় পেয়ে যায় এই ঘুটঘুটে অন্ধকার বাড়িতে। তার উপর আবার এখানে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। মেঘলা ঋতোকে বলে যে সে যেন ভয় না পায়, কাল সকালের মধ্যেই ওরা যা যা ইনফরমেশন দরকার সেগুলো কালেক্ট করে নিয়ে দুপুরের মধ্যেই ফিরে যাবে। তিতলি যেন হঠাৎই দেখতে পায় ওই ঠাকুর দালানে ধুমধাম করে পুজো হচ্ছে। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে ভরে যাচ্ছে গোটা প্রাসাদ। আর কে যেন তাকে সই বলে ডেকে ওঠে। চমকে যায় তিতলি। অরুণ ওদের সবাইকে বলে যে তার একজন আত্মীয় এই গ্রামে থাকে, সে এই ঘোষাল বাড়ির ব্যাপারে অনেক খবর জানে। এখন অরুণ তার সাথে দেখা করতে যাচ্ছে। কাল সকালে অরুণ ওনাকে ঘোষাল বাড়িতে আসতে বলবে, ওরা তারই ইন্টারভিউ নিতে পারবে। নিশিগন্ধার নামটাও অরুণ তার মুখে আগে শুনেছে। ওরাও অরুণের সাথে যেতে চাইছিল, তবে অরুণ বলে যে কাউকে যেতে হবে না, সে একাই যাবে। ততক্ষণে ওরা যেন ঘরগুলোকে রেডি করে ফেলে। আর অরুণের যদি ফিরতে দেরি হয় তাহলে যেন ওরাই ভোলাদার কাছ থেকে খাবারটা নিয়ে আসে। তিতলি আর মেঘলা যে ঘরটায় থাকবে বলে ঠিক করে, সেখানের আয়নার কাপড়টা সরানোর পর তিতলির মনে হয় এই আয়নাটা যেন সে আগেও দেখেছে। অরুণ একাই চলে যায় তার আত্মীয়র বাড়িতে। তবে অরুণ সেই বাড়িতে পৌঁছাবার পর আমরা বুঝতে পারি অরুণ যার সাথে দেখা করতে গেছে সে অরুণের কোনো আত্মীয় নয়, অরুণের নিজের মা। তিনি অরুণকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যান। ভয় পেয়ে তাড়াতাড়ি অরুণকে বাড়ির ভেতরে ঢুকিয়ে নেন। ওদিকে নীল আর তিতলি যায় ভোলাদার বাড়ি থেকে খাবার নিয়ে আসতে। ওদের কথোপকথনে আমরা জানতে পারি নীল আর তিতলির মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে। ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের 5 গায়িকাকে নিয়ে রিসার্চ করছে। এই রিসার্চ শেষ হওয়ার পরেই নীল চলে যাবে ম্যানচেস্টারে, কারণ সেখানে নীল মিউজিক শেখার এবং শেখাবার সুযোগ পেয়েছে। নীল চায় যে সে একেবারে তিতলিকে বিয়ে করে একসাথে ইউকে যাবে। অরুণের মা তাকে বকাবকি করতে থাকে যে সে কেন এই গ্রামে এসেছে। অরুণ বলে যে সে তার নিজের গ্রামে তার নিজের মায়ের সাথে দেখা করতে এসেছে, তার মা এত উত্তেজিত হচ্ছে কেন। তখন অরুণের মা বলে যে সে জানে না এই গ্রামে তার আসা নিষেধ, এই গ্রামে সন্ধে নামার পরে কি হয়। ওদিকে আমরা দেখতে পাই কোনো একজন বয়স্ক মহিলা নীল আর তিতলিকে ফলো করছে। কথায় কথায় নীল একটা গান গেয়ে ওঠে। তখন ওই বয়স্ক মহিলাটি নিজের মনে মনেই বলে ওঠে, গা, আরো গান গা, গান গাইলেই সে আসবে। তখনই কেউ যেন আবারও তিতলিকে সই নাম ধরে ডেকে ওঠে। অরুণের মা অরুণকে বলে এই গ্রামে সেতার বাজাতে গিয়ে তার দাদু এবং বাবা মারা গিয়েছে। অরুণকে তিনি জন্ম থেকেই নিজের থেকে এই গ্রামের থেকে দূরে রেখেছেন যাতে অরুণের কোনো ক্ষতি না হয়। এই গ্রামের লোক এখনও নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কথা ভাবলে ভয় কেঁপে ওঠে। নিশি অরুণের দাদু নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে মেরে বটগাছে ঝুলিয়ে দিয়েছিল। অরুণ বলে যে সে এই সব কোনো কিছু বিশ্বাস করে না। নিশি বলে কিচ্ছু নেই, নিশি বলে কিছু হয় না, আর সে সেটা প্রমাণ করে দেবে। অরুণের মা তার ছেলের এইসব কথা শুনে খুব রেগে যান। তিনি রাতের খাবারটা তৈরি করতে ভেতরে যান আর অরুণকে বলে যান যে সে যেন এই বাড়ির বাইরে না যায়। কিন্তু অরুণ সামনের টেবিলে রাখা একটা খবরের কাগজে লিখে যায়, কালকে তুমি ঘোষাল বাড়িতে এসো, তোমাদের সবাইকে ভুল প্রমাণ করে দেব। এটা লিখে অরুণ ওখান থেকে বেরিয়ে যায়। নীল আর তিতলি পৌঁছে যায় ভোলাদার বাড়িতে খাবার নিতে। নীল ভোলাদাকে ডাকে, কারণ ভোলাদা বলেছিলেন যে নারী কণ্ঠস্বরে তিনি সাড়া দেবেন না। কিন্তু তিতলি সেখানে গান গেয়ে উঠলে ভোলাদা বলে যে এই গ্রামে গান গাইলে মৃত্যু নেমে আসে। অনি সবাইকে বলে যে গ্রামে নাকি গান গাওয়া বারণ, বাজনা বাজানো বারণ, সেই গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের গায়িকা থাকতেন। তখন ঋতু বলে, তখন হয়তো এই নিয়মটা ছিল না, এখন হয়তো হয়েছে, তবে এই নিশি মানেটা কি? তখন অনি বলে, নিশি যে কোনো মেয়ের গলা কপি করতে পারে। নিশির ডাক শুনে যদি কেউ একবার পেছন ফিরে তাকায় তাহলে নিশি তাকে মেরে ফেলে। এটা শুনে ঋতু খুব ভয় পেয়ে যায়। এরপরেই আমরা দেখি অরুণ যখন আবার ফিরে আসছিল তখনই অরুণের মা তাকে পেছন থেকে ডাকে। মায়ের কণ্ঠস্বর শুনে অরুণ পেছন ফিরে বলে, তুমি কেন আবার আসতে গেলে? কিন্তু পেছন ফিরে অরুণ দেখে পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অরুণের মা নন, তিনি এক অশরীরী। প্রচণ্ড ভয়ে অরুণ দৌড়ে পালিয়ে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও
তিতলির ঘুম আসতে চায় না। কি যেন একটা অজানা টানে সে মোমবাতি নিয়ে সারা প্রাসাদে ঘুরে বেড়াতে থাকে। দরজাটা খুলেই সে বাইরের বটগাছে যেটা দেখতে পায় সেটা দেখে তিতলি আতঙ্কে চিৎকার করতে থাকে। আমরা দেখতে পাই প্রাসাদের সামনের বটগাছে অরুণের মৃতদেহ ঝুলছে। সেটা দেখেই তিতলি চিৎকার করতে থাকে। এর পরের দৃশ্যতে আমরা আবারও 85 বছর আগের আরেকটা ঘটনা দেখতে পাই, যেখানে মহেন্দ্র নামের একটি লোক তার প্রাণের বন্ধু নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়ে পড়ে। তিনি বলেন যে বৌঠান নিশ্চয়ই ভূত হয়ে তাদেরকে মারছে। তখন পাশ থেকে কাশীনাথ নামের একজন বলে যে তারা তো কিচ্ছু করেনি। তখন মহেন্দ্র বলে, ঠিক, তারা সত্যি কিছু করেনি, কিন্তু তার প্রাণের বন্ধুর মৃত্যুতে সে প্রচণ্ড শোকাহত, তাই তিনি একা থাকতে চান। এটা বলে মহেন্দ্র সামনের পুকুর পাড়ে চলে যায়। তখনই মহেন্দ্রকে তার ছোট বোনের কণ্ঠস্বরে কেউ যেন দাদাভাই দাদাভাই বলে ডাকতে থাকে, কিন্তু মহেন্দ্রকে তার ছোট বোন ডাকছিল না। যে ডাকছিল সে হল নিশি, যার ডাকে মহেন্দ্র প্রাণ হারায়। সিন ফিরে আসে বর্তমানে। অরুণের মৃত্যুতে সোনামুখী গ্রামের পুলিশ সেখানে আসে। যেহেতু অরুণ একটা খবরের কাগজে তার মাকে লিখে এসেছিল পরের দিন সকালে ঘোষাল বাড়িতে যেতে, তাই অরুণের মাও সেখানে এসেছিল। কিন্তু ঘোষাল বাড়িতে এসে তিনি যেটা দেখেন সেটা নরক যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর। নিজেরই সন্তানের মৃত্যু দেখার থেকে ভয়ঙ্কর বোধ হয় আর কিছুই হতে পারে না। ইন্সপেক্টর ওদের সবার ডিটেলসটা নিয়ে নেয়। নীল ইন্সপেক্টরকে জানায় যে ওরা জানতই না যে এটা অরুণেরই নিজের গ্রাম এবং অরুণের মা এই গ্রামেই থাকে। অরুণ ওদের থেকে এই কথাটা কেন লুকোলো সেটাও ওরা বুঝতে পারছে না। পুলিশের লোক অরুণের বডিটা পোস্টমর্টমের জন্য নিয়ে চলে যায়। ওদের সবার মিউজিক প্রজেক্টের কথা শুনে ইন্সপেক্টর বলে, ওসব প্রজেক্টের ব্যাপার আমরা বুঝি না, যতক্ষণ না পোস্টমর্টমের রিপোর্ট আসবে ততক্ষণ আপনারা কেউ এই গ্রাম ছেড়ে বেরোতে পারবেন না। মেঘলা ইন্সপেক্টরকে বলে যে এখানে কোনো ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। তারা তাদের বাড়িতে ফোন করে জানাতে চায় তাদের এই অবস্থার কথা। তারা বাড়ির কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। তখন ইন্সপেক্টর বলে, এই গ্রামে নেটওয়ার্ক পাওয়াও যাবে না, নয় থানায় গেলে পাবে, নয় গ্রামের বাইরে। তবে এখন তাদের গ্রামের বাইরে যাওয়া নিষেধ, তারা থানায় গিয়ে ফোন করতে পারে। তখন ঋত ইন্সপেক্টরকে বলে, আর তাদের পুলিশ প্রোটেকশনের কি হবে? এরপর তো খুনির নেক্সট টার্গেট তারা যে কেউ হতে পারে। কিন্তু ওই গ্রামের কোনো কনস্টেবল এই বাড়িতে রাত কাটাতে রাজি হয় না। তখন ইন্সপেক্টর বলে যে এই গ্রামের কেউই এই বাড়িতে রাতে থাকবে না। তিনি চেষ্টা করছেন বাইরের টাউন থেকে কাউকে এই বাড়িতে পোস্টিং করানোর জন্য। ততক্ষণ যেন সবাই সাবধানে থাকে। অরুণের মা অজ্ঞান হয়ে যান। সবাই মিলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পর অরুণের মা ওদেরকে বলে, অরুণের জন্মের পর থেকে এই দিনটারই আশঙ্কায় তিনি দিন গুনতেন। সেই কারণেই তিনি অরুণকে জন্মের পর থেকেই তার থেকে দূরে, এই গ্রামের থেকে দূরে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অরুণ বাঁচল না। ওই নিশি অরুণকে আবার এই গ্রামে ডেকে আনলো। তখন তিতলি বলে, কিন্তু নিশি যদি থেকেও থাকে সে অরুণকে কেন মারল? তখন অরুণের মা বলেন, এই 6 বংশের কেউ যদি গান বাজনা করে নিশি তাদেরকেই মেরে ফেলবে। তিতলি জিজ্ঞেস করে, কোন 6 বংশ? অরুণের মা বলেন যে তিনি শুধু ওনাদের গল্প শুনেছেন। এককালে এই জমিদার বাড়িতে বিশাল বড় করে দুর্গাপুজো এবং বিজয়া উৎসব হতো। তাতে বাজাতো ওরা 6 জন। মহেন্দ্র বাজাতো বাঁশি, দীপঙ্কর বাজাতেন এসরাজ, কাশীনাথ বাজাতেন খোল, ধীমান বাজাতেন তবলা, হেমচন্দ্র বাজাতেন শরদ, আর অরুণের দাদু নারায়ণ বন্দ্যোপাধ্যায় বাজাতেন সেতার। আর এই 6 জনের মধ্যমণি ছিল রাজশেখর ঘোষাল, এই জমিদার বাড়ির একমাত্র ছেলে। অসাধারণ গান গাইতেন তিনি। আর এদের মধ্যে অরুণের দাদু নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং মহেন্দ্র বিশ্বাস ছিলেন প্রাণের বন্ধু। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই এই জমিদার বাড়িতে একটা ছোট্ট মেয়ে থাকত। একদিন মহেন্দ্র বৃষ্টিতে ভিজে যাওয়ায় সেই ছোট্ট মেয়েটি কর্তামায়ের কথা অনুযায়ী মহেন্দ্রকে শুকনো জামাকাপড় দিতে আসে। কিন্তু মহেন্দ্র ওই ছোট্ট মেয়েটির সাথে অশালীন আচরণ করে। মহেন্দ্রর সাথে এই নোংরা তামাশায় হাত মেলায় নারায়ণ বন্দ্যোপাধ্যায়ও। আমরা বুঝতে পারি যে এই 6 জনেরই স্বভাব চরিত্র ভালো ছিল না।
অরুণের মা বলেন, সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎই একটা সময়ের পর এই গ্রামে মরণ নেমে এলো। তারপর থেকে এই গ্রামটা পুরো পাল্টে গেল। এটা বলেই তিনি বলেন যে তিনি এবার বাড়ি যাবেন। অনি আর মেঘলা অরুণের মাকে বাড়ি পৌঁছে দিতে যায়। তিতলি নীলের সাথে নিজের ঘরে চলে যায়। ওই ঘরের জানলার বাইরে দিয়ে তিতলি বাইরে একটা দোলনায় কাউকে যেন বসে থাকতে দেখে। তার পরনে বেনারসি, শরীর থেকে রক্ত ঝরছে। প্রচণ্ড ভয়ে তিতলি চমকে যায়। তিতলি নীলকে বলে যে বাইরে কেউ একটা আছে, কিন্তু নীল কাউকেই দেখতে পায় না। নীলের মনে হয় প্রচণ্ড স্ট্রেস থেকে তিতলি ভুল দেখেছে। বাইরের টাউন থেকে একজন কনস্টেবলকে এই ঘোষাল বাড়িতে পোস্টিং দেওয়া হয়। সেই কনস্টেবল কোনো ডিউটি না থাকার কারণে মনের আনন্দে গান গাইছিল। কনস্টেবলের ওই গান শুনে ভোলাদা তাকে গান গাইতে বারণ করে। ভোলাদা কনস্টেবলকে এটাও বলে যে কেউ যদি তোমাকে ডাকে তাহলে পিছনে ঘুরে তাকাবে না। ভোলাদার কথাগুলো শুনে কনস্টেবল বেশ অবাক হয়ে যায়, খুব একটা পাত্তাও দেয় না। প্রচণ্ড স্ট্রেস হয়ে যাওয়ার কারণে তিতলি ঘরে ঘুমাচ্ছিল। ঘুম ভাঙতেই তিতলি দেখে একটা বয়স্ক মহিলা তার চোখের সামনে বসে আছে। তাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তিতলি। ওই বয়স্ক মহিলাটি তিতলিকে বলে, নতুন দিদি, নিশিকে মনে পড়ল তাহলে? তোমার জন্য লুকিয়ে তেঁতুল মাখা এনেছি। ওই মহিলার কথা তিতলি কিচ্ছু বুঝতে পারে না। প্রচণ্ড ভয় পেয়ে তিতলি চিৎকার করে ওঠে। তিতলির চিৎকার শুনে সবাই ওই ঘরে গিয়ে ওই বয়স্ক মহিলাটিকে দেখতে পায়। ওরা সবাই কনস্টেবলকে বলে যে এই মহিলাটি এখানে কি করে ঢুকলো, আপনি দেখতে পাননি? তখন ওই কনস্টেবল বলে, পুজো ডিউটি ছেড়ে আপনাদের এখানে ডিউটি করতে এসেছি, আর তাছাড়া আমি এখানে আপনাদেরকে পাহারা দিতে আসিনি, আপনারা যাতে কেউ পালাতে না পারেন সেটা দেখতে এসেছি। এসব ঘটনায় তিতলি প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেদিন রাতে হঠাৎই একটা ঘোরের মধ্যে তিতলি শুনতে পায় ওই বাড়ির দোতলার ঘর থেকে একটা গান ভেসে আসছে। তিতলি দেখে সবাই ঘুমাচ্ছে। কোনো রকম ভয় না পেয়ে তিতলি ওই গানটার সুর শুনে এগোতে থাকে দোতলার ঘরের দিকে। গানটা হলো সেই একই গান যেটা আমরা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সময় শুনেছিলাম, বাজলো করুণ সুরে। তিতলি যখন সিঁড়ি দিয়ে দোতলার দিকে যাচ্ছিল তখন আমরা নিচে সেই অশরীরীকে দেখতে পাই, যাকে আমরা আগেও দেখেছি। দোতলার ওই ঘরের সামনে গিয়ে তিতলি কান পেতে শোনার চেষ্টা করে। ওই ঘরটা থেকেই গানটা ভেসে আসছে। তিতলি যখন কান পেতে শোনার চেষ্টা করে ঠিক তখনই গানটা থেমে যায়, আর কেউ যেন ভেতর থেকে দরজা ধাক্কা দিয়ে বলতে থাকে, বাঁচাও, আমাকে বাঁচাও। প্রচণ্ড ভয় পেয়ে তিতলি দৌড়ে নিচে চলে আসে নিজের ঘরে, কিন্তু সেখানের আয়নায় তিতলি যেন নিজেরই একটা ছায়া দেখতে পায়, কিন্তু অন্য রূপে। এসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় তিতলি। আয়না থেকে কেউ যেন বলে ওঠে, ওকে মেরে ফেললো। এদিকে ওই কনস্টেবল মনের আনন্দে গান গাইতে গাইতে তার নিজের বিছানা করছিল। ঠিক তখনই কেউ যেন তার নিজের মেয়ের কণ্ঠে তাকে বাপি বলে ডেকে ওঠে। কনস্টেবল পেছন ফিরে যাকে দেখে তাকে দেখে আতঙ্কেই সে মারা যায়। আবারও নিশির ডাক ওই কনস্টেবলকেও মেরে ফেলে। তখনই ওই বয়স্ক মহিলাটি সেখানে এসে হাসতে হাসতে বলে, গান গাইতে কাউকে বারণ করলে কেউ শোনেই না। এরপর আবারও আমরা 85 বছর আগের একটা দৃশ্য দেখতে পাই। পরপর দুজনের মৃত্যুতে এসরাজ বাদক দীপঙ্কর খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে একে একে তাদের সবাইকে শেষ হতে হবে। বৌঠানি ভূত হয়ে তাদেরকে মারছে। এমন সময় দীপঙ্কর শুনতে পায় একটা নুপুরের শব্দ। সে বুঝতে পারে তারও মৃত্যু ঘনিয়ে আসছে। আকুল আরতিতে সে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও বৌঠান। তখনই কেউ যেন ডেকে ওঠে, দীপুবাবু। দীপঙ্কর ভাবে এই গলাটা তো বৌঠানের নয়, তার চেনা একজন কমলাবাইয়ের। সেই কারণে দীপঙ্কর পিছন ফিরে তাকায়, আর তখনই নিশির ডাক এসরাজের তার দিয়েই দীপঙ্করকে মেরে ফেলে। তিতলি স্বপ্নে দেখে ওই আয়নায় তারই এক অন্য রূপ। তিতলির সেই অন্য রূপ এখনের তিতলিকে বলছে, ওকে মেরে ফেলল। প্রচণ্ড ভয়ে ঘুম ভেঙে যায় তিতলির। মেঘলা এসে তিতলিকে শান্ত করে বলে, এখানে মেঘলা ছাড়া আর কেউ নেই। কাল রাতে তিতলি অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছিল। আজ সকালে নীল এসে তাকে বিছানায় শুয়ে দিয়েছে। তিতলি জিজ্ঞেস করে, বাকিরা সবাই কোথায়? তখন মেঘলা বলে, ওরা সবাই উঠোনে রয়েছে, কারণ ওই কনস্টেবল কালকে রাতে মারা গেছে। এটা শুনে তিতলি আরো ভয় পেয়ে যায়। এসব ঘটনায় গ্রামের লোক খুবই রেগে যায়।
ওদের মনে হয় এই 6 জন ছেলে মেয়ে আসার পর থেকেই গ্রামে আবার মরণ নেমে এসেছে। তারা সবাই ইন্সপেক্টরকে বলে যে আপনার নিজের লোক মরে গেল, তাও আপনি কোনো স্টেপ নেবেন না। তখন ইন্সপেক্টর বলে, রিপোর্টে কি লিখব? নিশি কনস্টেবলকে মেরে ফেলেছে। এই দুজনের পোস্টমর্টেম রিপোর্ট যতক্ষণ না আসবে ততক্ষণ এরা কেউ গ্রামের বাইরে যেতে পারবে না। তার থেকে বরং আপনারা ওদেরকে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন, তাতে ওরা সেফ থাকবে। কিন্তু গ্রামের কেউই ওদেরকে নিজেদের বাড়িতে আশ্রয় দিতে রাজি হয় না, বরং ওরা সবাই ভোলাদাকে বলে ভোলাদা যদি ওদেরকে খাবার দেয় তাহলে ওরা ভোলাদাকে এক ঘরে করবে। তিতলি সবাইকে বোঝাবার চেষ্টা করে যে কাল রাতে সে দোতলার একটা ঘর থেকে একটা মেয়ের গান শুনেছে, আর হঠাৎই সেই মেয়েটা গান থামিয়ে দরজা ধাক্কা দিয়ে চিৎকার করে ওকে বাঁচাতে বলে। মেয়েটার কণ্ঠস্বর তিতলির খুবই চেনা, কিন্তু কেউই তিতলির কথা বিশ্বাস করে না, কারণ কাল রাতে তারা কেউ কোনো গান শোনেনি। ওদের মনে হয় প্রচণ্ড স্ট্রেস থেকে তিতলি ভুল বলছে। তিতলি ওদেরকে বলে এই খুনগুলো মানুষ করছে না, নিশি আছে। তখন মেঘলা তিতলিকে বলে যে কেন সে এরকম অশিক্ষিতদের মতো কথা বলছে, তিতলির মতো শিক্ষিত মেয়ের মুখে এইসব মানায় না। তিতলি বলে কাল রাতে সে আয়নায় ওরই একটা রিফ্লেকশন দেখেছে, শাড়ি পরে, অন্য এক রূপ। সে যেন তিতলিকে বলল ও মরে গেল, ওকে মেরে ফেলল। ঋতো সবাইকে বলে যে ওরা কেন তিতলির কথা বিশ্বাস করছে না। একটা গোটা গ্রাম, অরুণের মা, সবাই তো মিথ্যে বলতে পারে না, নিশি সত্যিই আছে। কিন্তু বাকিদের তথাকথিত শিক্ষিত মানসিকতা কিছুতেই নিশির ডাককে বিশ্বাস করতে চায় না। ঠিক সেই সময়ই ভোলাদা এসে ওদেরকে বলে যে ওনার জন্যই অরুণ আর ওই কনস্টেবল মারা গেল। তিনি জানতেন যে এই বাড়িতে নিশি আছে, এই বাড়িতে এলে কারোর মৃত্যু হতেই পারে। তা সত্ত্বেও অরুণ যখন ভোলাদাকে কিছু টাকার লোভ দেখালো, টাকার লোভে অরুণের কথায় ভোলাদা তাদেরকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। অরুণের কথা শুনে এই বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করা ভোলাদার উচিত হয়নি। ভোলাদা বলে তার বাবা এই বাড়ির কেয়ারটেকার ছিলেন, তার বাবা নিজে নিশিকে দেখেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ভোলাদার বাবা নিশিকে দেখতে পায় একজন অশরীরী মহিলা বেনারসি পরিহিত হয়ে ঘোমটা টেনে অদৃশ্য হয়ে যায়। ভোলাদার বাবা নিজের চোখে সবটা দেখে। ভোলাদার মুখে এইসব কথা শুনে প্রচণ্ড সাহসী নীল ওপরের দোতলার ঘরে গিয়ে তালা ভেঙে ওই ঘরে ঢোকে। ভোলাদার বারণ সত্ত্বেও ওরা কোনো কথা শোনে না। ঘরে ঢুকে ওরা বুঝতেই পারে যে বহুদিন এই ঘরে কেউ আসেনি। চারিদিকে ধুলো আর ঝুল জমে আছে। সেখানে থাকা একটা ঢাকা দেওয়া পুরনো দিনের পিয়ানো দেখে ঋতো জিজ্ঞেস করে, এটা কি পিয়ানো? তিতলি তখন মন্ত্রমুগ্ধের মতো ওই ঘরে থাকা একটি নারীর ছবি দেখছিল। ছবিটা দেখতে দেখতেই ঋতোর কথা শুনে তিতলি বলে ওঠে, ওটা গোমস পিয়ানো, ক্যাপ্টেন হেনরির কাছ থেকে কিনেছিল। তিতলির মুখে এই কথাটা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। তিতলি তখন ওই ছবিটার দিকে তাকিয়ে বলে, আমার শাড়ি। এসব শুনে বাকিরা আরও অবাক হয়ে যায়। নীল এসে তিতলিকে বলে, তোর শরীরটা বোধহয় ভালো নেই, নিচে গিয়ে রেস্ট নে। নীলের কথায় পাত্তা না দিয়ে তিতলি আবারও ওই ছবিটার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বলতে থাকে, আমার শাড়িটা ওকে বেশ মানিয়েছে। কথাটা বলেই তিতলির মাথাটা ঘুরে যায়। বাকিরা বুঝতে পারে না তিতলি এইরকম অস্বাভাবিক কথাবার্তা কেন বলছে। ওরা তিতলিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে ঋতো ওই পিয়ানোর ঢাকনাটা তুলে দেখে সত্যি ওটা গোমস পিয়ানো। ঋতো বুঝতে পারে না যে তিতলি সেটা কিভাবে জানল। প্রচণ্ড ভয়ে ঋতো ওখান থেকে বেরিয়ে যায়। মেঘলা আর ঋতো পুলিশ স্টেশনে যায় সবটা জানানোর জন্য এবং থানার ফোন থেকে ওদের বাড়িতে খবর দেওয়ার জন্য। রাস্তায় মেঘলা ঋতোকে বলে, পুলিশকে যা বলার আমি বলবো, এমনিতেই তুই ভীতু প্রকৃতির, তার মধ্যে যা মেলোড্রামা করবি, কোন জিনিস কোন জায়গায় গিয়ে যে পৌঁছবে কোনো ঠিক নেই। তখন ঋতো বলে, তিতলি নিশ্চয়ই কিছু একটা জানে, নইলে ও কি করে জানলো যে ওই পিয়ানোটা গোমস পিয়ানো? তখন মেঘলা বলে, তিতলি নিশিগন্ধাকে নিয়ে রিসার্চ করছিল, হয়তো কোথাও একটা এই ইনফরমেশনটা পেয়েছে আর সেটাই বলেছে। এটাকে নিয়ে এত ভাবার মতো কিছু হয়নি। এবার থেকে যেহেতু ভোলাদার বাড়ি থেকে আর খাবার আসবে না, তাই ভোলাদা ওই বাড়িতেই ওদেরকে রান্নায় সাহায্য করতে থাকে। নীল একটা স্টোভ জ্বালাবার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই স্টোভটা দাউ দাউ করে জ্বলে ওঠে আর কেউ যেন বলতে থাকে, বাঁচাও, আমাকে বাঁচাও।
এসব শুনে নীলও বেশ ঘাবড়ে যায়। আবারও ওই বয়স্ক মহিলাটি তিতলির সামনে এসে বলে, পান্না পালা, পালিয়ে যা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যা, কাউকে কিচ্ছু বলবি না, আমার দিব্যি। এটা বলেই ওই মহিলাটি চলে যায়। তিতলি বুঝতে পারে না ওই মহিলাটি এসব কেন বলল। অনি ওই বাড়িতে মায়ার খেলা নামে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই দেখতে পায়। অনির মনে পড়ে যায় তার মা মারা যাওয়ার আগে অনিকে বলেছিল তিনি মারা যাওয়ার পর ওনার বইগুলো যেন অনি যত্ন করে রেখে দেয়। আর এই মায়ার খেলা বইটা অনির মা অনিকে দিয়েছিল। বইটার পাতা খোলার সাথে সাথেই অনি দেখে সেখানে লেখা অনিকে মা। কিন্তু এটা কি করে হতে পারে? অনির মায়ের দেওয়া বইটা এখানে কি করে আসতে পারে? এটা ভেবেই চমকে গিয়ে অনি বইটা মাটিতে ফেলে দেয়। আবারও যখন অনি বইটা খুলে দেখে তখন সেখানে এই কথাটা লেখা ছিল না। অনি শুনতে পায় তার মা যেন পেছন থেকে তাকে অনি বলে ডাকছে। কিন্তু এটা কি সত্যি অনির মায়েরই ডাক? ঋতু সবাইকে বলে নিশি নিশ্চয়ই আছে, তা না হলে পুলিশ স্টেশনের ল্যান্ডলাইনও কি করে খারাপ হয়ে যেতে পারে। নীল ঋতুকে বলে এই রকম একটা কঠিন পরিস্থিতিতে ওরা সবাই হ্যালোসিনেট করছে। অনি বলে যে সেও অনেক কিছু শুনছে। মেঘলা বলে নিশির এই মিথকে হয়তো কেউ জীবিত রাখার জন্য ওদের সাথে এইসব করছে। তখন অনি বলে ওরা সবাই আজ রাতে একসাথে শোবে, আর সঙ্গে ছুরি বটি কাঁচি এই ধরনের কিছু রেখে দিতে হবে। আমরা দেখি মাঝরাতে সেই অশরীরেরই দোতলার ঘর থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসছে, আর অনির মায়ের গলাতে অনিকে ডাকছে। সেই ডাক শুনে অনি উঠে পড়ে আর তিতলিকে ডেকে নিয়ে দোতলার ঘরে যায়। দোতলার ঘরে গিয়ে অনি তিতলিকে ওই পিয়ানোটা খুলে গহনা কুসুম কুঞ্জ মাঝে এই গানটার মিউজিক বাজাতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা তখন বহু বছর আগের একটা দৃশ্য দেখতে পাই। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন নিশিগন্ধার বাবার বাড়িতে। নিশিগন্ধা তখন ছোট্ট কিশোরী। ওই ছোট্ট বয়সে নিশিগন্ধার কণ্ঠে গহনা কুসুম কুঞ্জ মাঝের মতো একটা কঠিন গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর আপ্লুত হয়ে যান। নিশিগন্ধার কণ্ঠ ছিল অপূর্ব সুন্দর, যেন হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আশালতা একটা ঘড়ির মধ্যে হাসতে থাকে, যেন সে নিজেই এই দৃশ্যটা দেখতে পাচ্ছে। তখনই অনি হঠাৎই যেন কেমন একটা ভঙ্গিতে তিতলিকে বলে ওঠে, সই আমি নিশি। আমরা বুঝতে পারি সেই মুহূর্তে অনির মধ্যে ভর করেছে অন্য কোনো আত্মা। এরপরে আবারও আমরা 85 বছর আগের একটা দৃশ্য দেখতে পাই। একটা কুয়ো থেকে উদ্ধার করা হয়েছিল তবলাবাদক ধীমানের মৃতদেহ। ওদিকে পিয়ানোর আওয়াজ শুনে নীল, মেঘলা, ঋতু সবারই ঘুম ভেঙে যায়। নীল বুঝতে পারে অনি আর তিতলি নিশ্চয়ই ওপরের দোতলাতে গেছে, কারণ ওরা সেখানে ছিল না। নীল ওদেরকে ওপরে যেতে বলে। ঋতু বলে যে সে কিছুতেই যাবে না, তাই নীল আর মেঘলা ওপরের দিকে যায়। বাইরে থেকে ওই বয়স্ক মহিলাটিও পিয়ানোর আওয়াজ শুনতে পায়। তখনই অনি পিয়ানো থামিয়ে তিতলিকে বলতে থাকে, আমি নিশি, তুই আমাকে চিনতে পারছিস না সই? তিতলি এই সব কিছুতে খুবই ভয় পেয়ে যায়। নীলরা আসছে বুঝতে পেরে অনি ওই ঘরের দরজা বন্ধ করে দেয় আর তিতলিকে বারবার একই কথা বলতে থাকে। নীল বুঝতে পারে এবার দরজা ভাঙার সময় এসেছে। বাধ্য হয়ে নীল দরজাটা ভেঙে ফেলে। তখন অনি নীলের ওপর প্রায় ঝাঁপিয়ে গিয়ে বলতে থাকে, তুই এখানে কেন এসেছিস? এসব ঘটনায় নীল অনিকে জোরে একটা থাপ্পড় মারতেই অনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আতঙ্কিত তিতলি নীলকে গিয়ে জড়িয়ে ধরে। পরের দিন সকালে ভোলাদা তিতলিকে বলে যে তিনি ছোটবেলায় গায়ের লোকের কাছে গল্প শুনেছেন ওই 6 জন বাদকের মধ্যে একজন নিশির ভয়ে পাগল হয়ে কুয়োয় ঝাঁপ দিয়ে মারা গেছিল। ফ্ল্যাশব্যাকে সিনে আমরা দেখতে পাই তবলাবাদক ধীমান নিজেই নিজের গলায় কুয়োর প্যাচ দিতে থাকে আর বলতে থাকে, ভয় করছে ধীমান ঠাকুরপো? জানো দম বন্ধ হতে থাকলে কেমন লাগে, দেখবে নাকি? অবশ্য তা তো তুমি দেখেছই। কথাগুলো বলতে বলতে তবলাবাদক ধীমান নিজের গলাতে কুয়োর দড়ি দিয়ে প্যাচ দিতে দিতে কুয়োয় ঝাঁপ দিয়ে হত্যা করে। ভোলাদা বলেন যে তিনি ঋতু দাদাবাবুর মুখ থেকে শুনেছেন অনি দাদাবাবুর সাথে কি হয়েছে। অনি দাদাবাবুরও ভয়ে মাথা খারাপ হয়ে গেছে, ওরা যেন এখান থেকে পালিয়ে যায়। সেই সময় মেঘলা তিতলিকে রেখে বলে যে অনির জ্ঞান ফিরে এসেছে। তিতলি সেখানে যেতেই অনি তাকে বলে যে তার সত্যিই মনে পড়ছে না যে কাল রাতে কেন সে তিতলিকে নিয়েই দোতলার ঘরে গেল।
কাল রাত থেকে বারবার তার শুধু তার মায়ের কথাই মনে পড়ছে। নীল অনিকে বলে যে সে যেন বারবার এভাবে সরি না বলে। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই অনি যেন শুনতে পায় কেউ ওকে পেছন থেকে বলছে ওকে চিঠিগুলো দাও। বারবার অনি এটাই শুনতে পায়। তখনই অনি তিতলির হাতটা জোরে চেপে ধরে। তিতলি বুঝতে পারে না অনি এরকম কেন করছে। অনি তিতলিকে গিয়ে বলে কোনো একজন ইয়াং মেয়ের গলায় সে বারবার একটাই কথা শুনছে, কেউ যেন ওকে বলছে তিতলিকে চিঠিগুলো দিয়ে দিতে, কিন্তু কোন চিঠি সেটা অনি জানে না। আজকে রাতে সে পিয়ানোর ঘরে গিয়ে ওই চিঠিগুলো খুঁজবে। তিতলি বলে মানে এসব তুই কি বলছিস? অনি বলে আমি কিচ্ছু জানি না, কেউ যেন আমার কানের কাছে এসে বারবার এই কথাগুলো বলছে। তখনই আমার মাথাটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সেদিন রাতে অনি আর তিতলি আবারও দোতলার ঘরে যায় চিঠিগুলো খুঁজতে। ওরা চারিদিকে চিঠিগুলো খোঁজাখুঁজি করতে থাকে। ঠিক তখনই ওই বয়স্ক মহিলা এসে বলে চিঠিগুলো ওখানে নেই, আছে ওই বাজনাটার নিচে। ওই বয়স্ক মহিলার কথা অনুযায়ী ওরা পিয়ানোর নিচে খুঁজে দেখে ওখানে সত্যি একটা পুরনো দিনের বাক্স আছে, যার মধ্যে অনেকগুলো চিঠি রয়েছে। আর চিঠিগুলোর হাতের লেখা একেবারে তিতলির মতো। এটা দেখেই ভয় পেয়ে তিতলির হাত থেকে চিঠিটা পড়ে যেতে ওই বয়স্ক মহিলাটা তিতলিকে বলে চিঠিগুলো ফেলে দিলে কেন, পড়ো। আবারও শুনি ওই চিঠিগুলো। তিতলি পড়তে থাকে। সেখানে লেখা আমার নিশি। তাড়াহুড়ো করে চিঠিটা লিখছে, হাতে বেশি সময় নেই, আমাকে ক্লাসে যেতে হবে। কাল বড় বাজার থেকে তোর আর আমার জন্য 2 খান বেনারসি কিনলাম। কলকাতায় সব তোর মনের মতো রং পাওয়া যায়। তোর সব থেকে পছন্দের নীল রঙের বেনারসিটাই পেয়েছি। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। এবার আমরা আসল নিশিগন্ধা এবং তার সই আশালতাকে দেখতে পাই। আমরা দেখি নিশিগন্ধার সই আশালতা আসলে তিতলি। আমরা বুঝতে পারি এটা তিতলির পুনর্জন্ম। আগের জন্মে সে নিশিগন্ধার সই আশালতা ছিল, যে রূপটা সে আয়নার রিফ্লেকশনে দেখেছিল। আর সেই কারণেই তিতলির মাঝে মাঝেই অনেক কিছু চেনা মনে হচ্ছে। নিশিগন্ধা আর আশালতা ছিল প্রাণের বন্ধু। নিশিগন্ধা গ্রামে থেকেই মানুষ, বেশি পড়াশোনা করেনি, কিন্তু আশালতা কলকাতায় গিয়ে উচ্চশিক্ষিত হয়েছিল। কলকাতাতেই পড়তে গিয়ে সে বড়বাজার থেকে নিশিগন্ধার সবথেকে প্রিয় নীল রঙের একটা বেনারসি নিশিগন্ধার জন্য এনেছিল। সেটা নিশিগন্ধার খুবই পছন্দ হয়, কিন্তু তারপরেই তার চোখ যায় আশালতার জন্য কেনা বেগুনি রঙের বেনারসিটার দিকে। নিশিগন্ধার ওই নীল রঙের বেনারসির থেকে ওই বেগুনি রঙের বেনারসিটা আরো বেশি পছন্দ হয়। কিন্তু আশালতা বলে সে তো নিশিগন্ধার পছন্দের নীল রঙের বেনারসি এনেছে, আর এই বেগুনি শাড়িটা তো আশালতা নিজের জন্য কিনেছে, এটা সে কিছুতেই নিশিকে দেবে না। তখন নিশি বলে সে ওই শাড়িটা নেবেই। আশালতা বলে তাহলে তোর শাড়িটাও আমি নিয়ে নেব। এই সব নিয়ে 2 সইয়ের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি চলতে থাকে। এরপরেই নিশিগন্ধার বিয়ে হয়ে যায় এই জমিদার বাড়িতে। চিঠিগুলো পড়তে পড়তে সেগুলো ফেলে দিয়ে তিতলি অনিকে বলে ওই বয়স্ক মহিলাটি আমাদেরকে ভুল দেখাচ্ছে, এগুলো হতেই পারে না। ঠিক সেই সময়ই নীল, মেঘলা আর ঋতো দোতলার ঘরে চলে আসে। ওরা ওখানে আবারও অনি আর তিতলিকে দেখতে পায়, তার সাথে বয়স্ক মহিলাটিকেও দেখতে পায়। ঋতো বলে আমি জানতাম এই বুড়িটাই এইসব করছে, গ্রামের দিকে এইসব হয়, উনি নিশ্চয়ই কালা জাদু জানেন, উনি একটা ডাইনি। মেঘলা বলে আপনি এখানে কি করছেন? এক্ষুনি এখান থেকে বেরিয়ে না গেলে আপনাকে কিন্তু পুলিশে ধরিয়ে দেব। নীল বলে বারবার আপনি এখানে ঢুকছেন কি করে? তখন ওই বয়স্ক মহিলাটি বলে এই বাড়ি যে আমার অনেক দিনের চেনা। এরপর ওরা জোর করে ওই বয়স্ক মহিলাটিকে ঘর থেকে বার করে দেয়। তখন ওই বয়স্ক মহিলাটি আবারও তিতলিকে বলতে থাকে পালা পালা, পান্না, কাউকে কিচ্ছু বলবি না, ওই জঙ্গলের পথ দিয়ে পালা, আমার দিব্যি। তখন তিতলি চিৎকার করে বলে আমার নাম পান্না নয়। এটা শুনে ওই বয়স্ক মহিলাটি হাসতে থাকে। এসব ঘটনাতে নীল প্রচণ্ড রেগে যায়। মেঘলা বলে তোরা দুজন এখানে লুকিয়ে লুকিয়ে কি করছিস? ভূত খুঁজতে এসেছিস? তখন তিতলি বলে এই জন্যই আমরা কাউকে কিছু বলিনি, তোরা বুঝবেই না। তখন নীল তিতলির ওপর চিৎকার করে বলে তুই আর একটাও কথা বলবি না। নীলের চিৎকারে অনি নীলকে ধমকিয়ে বলে ওর সাথে একদম এইভাবে কথা বলবি না। তখন নীল বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কিভাবে কথা বলবো সেটা তুই শিখিয়ে দিবি? অনি বলে হ্যাঁ,
আমি শিখিয়ে দেব। ওরা নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দেয়। সেই সময় অনি দেখতে পায় ঋতোর পেছনে সেই অশরীরী নারী। তখনই অনি ঋতোকে ওখান থেকে সরিয়ে দিয়ে নিচে নামতে যায় আর ওদের সবাইকে বলে ওদেরকে এখনই এখান থেকে বেরোতে হবে। ঠিক সেই সময় অনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওখানেই মারা যায়। এই ঘটনায় ওরা সবাই স্তব্ধ হয়ে যায়। পরের দিন সকালে ইন্সপেক্টর আসে। অনির মৃতদেহটাও পোস্টমর্টেমের জন্য পাঠাতে হবে। ইন্সপেক্টর বলেন ওর বাড়ির লোকের একটা সই চাই। তিতলি বলে আমরাই ওর বাড়ির লোক। অনির বাড়ির লোক বলতে একমাত্র মা ছিল। 7 মাস আগে তিনিও মারা গেছেন। বিধ্বস্ত তিতলি ওখান থেকে উঠে করুণ মুখে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় সে কাউকে যেন লাল শাড়ি পরে ওপরের বারান্দায় দেখতে পায়। কেউ যেন একটা সরে গেল। সেটা দেখেই তিতলি সেখানে যায়। সেখানে গিয়ে তিতলি দেখতে পায় আশালতা ছোট্ট পান্নাকে বলছে, পালা পান্না পালা, জঙ্গলের পথ দিয়ে পালা, এখানে আর ফিরে আসবি না, আমার দিব্যি, কাউকে কিচ্ছু বলবি না। তিতলির মনে পড়তে থাকে তার গত জন্মের কথা। এরপরে আবারও আমরা 85 বছর আগের একটা দৃশ্য দেখতে পাই। গভীর রাতে হেমচন্দ্র চিৎকার করে কাশীকে ডাকতে থাকে। কাশীনাথ নাকি তাকে এখানে ডেকেছে। ঠিক তখনই ওই অশরীরী নারী হেমচন্দ্রকে হেম ঠাকুরপো বলে ডেকে ওঠে। হেমচন্দ্র পেছন ফিরে তাকে দেখতেই প্রচণ্ড ভয়ে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে একটা সময়ের পর হেমচন্দ্র ধাক্কা খায় কাশীনাথের মৃতদেহর ওপর। আর সেই সময়ই আবারও তার সামনে এসে দাঁড়ায় সেই অশরীরী নারী। আর চারিদিকে ওই গানটাই প্রতিধ্বনিত হতে থাকে, বাজলো করুণ সুরে। ওখান থেকে উঠে হেমচন্দ্র দৌড়তে দৌড়তে জমিদার বাড়িতে এসে পৌঁছে বৌঠানের নাম ধরে ডাকতে থাকে। হেমচন্দ্র বলে, বৌঠান তুমি কোথায় আছো? এক্ষুনি সামনে এসো। আমি জানি তুমি ভূত হয়ে আমাদের সবাইকে মারছ। হেমচন্দ্র বলে যে সে এই জমিদার বাড়ি জ্বালিয়ে দেবে। এই জমিদার বাড়ি জ্বালিয়ে দিলেই বৌঠানের মুক্তি হবে। তখনই সেই সময়ের কেয়ারটেকার অর্থাৎ আজকের ভোলা তার বাবা হেমচন্দ্রকে বলে যে মা ঠাকুরন মারা যাবে কেন? তিনি তো হপ্তাখানেক আগে কর্তামশাইয়ের সাথে চলে গেছেন, সে নিজে চোখে দেখেছে। নিশিগন্ধা বেঁচে আছে শুনে হেমচন্দ্র অবাক হয়ে যায়। সিন শিফট হয় বর্তমানে। তিতলি গভীর জঙ্গলে গিয়ে পান্নার নাম ধরে ডাকতে থাকে। একসময় তার সাথে দেখা হয় ওই বয়স্ক মহিলাটির। তিতলি গিয়ে তাকে পান্না বলে জড়িয়ে ধরে। আমরা বুঝতে পারি 85 বছর আগে আমরা যে দৃশ্যটি দেখেছিলাম সেখানে যে ছোট্ট মেয়েটি ছিল সেই আজকের ওই বয়স্ক মহিলা পান্না। আর তিতলি হল পান্নার মা ঠাকুরন অর্থাৎ নিশিগন্ধার সই আশালতা। আশালতাকে পান্না নতুন দিদি বলে ডাকত। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি পান্না তার নতুন দিদিকে ডাকতে আসে, কারণ পান্নার মা ঠাকুরন অর্থাৎ নিশিগন্ধা নাকি বলেছে আশালতা তার ঘরে না এলে সে নিচে নামবেই না। পান্নার সাথে আশালতা নিশিগন্ধার ঘরে যায়। আজকে নিশিগন্ধা আশালতার দেওয়া সেই নীল বেনারসিটা পরেছে আর আশালতা পরেছে তার বেগুনি রঙের বেনারসি। নিশিগন্ধা বলে, আমি ঠিক জানতাম তুই এই শাড়িটাই পরবি, যাবার আগে খুলে রেখে যাবি। আশালতা বলে, এক্ষুনি নিবি নাকি হতভাগী? তখন নিশিগন্ধা বলে, আমি কি সেটা বলেছি? কলকাতা থেকে ছবি আঁকবার লোক আসবে, আমি ওই শাড়িটা পরেই ছবি আঁকাবো। তখন আশালতা বলে, আমার শাড়িটা পরে তুই মর হতভাগী। নিশিগন্ধা বলে, আমি মরলে তুই বাঁচবি, তুইও মরবি। দুই প্রাণের সইয়ের দুষ্টু মিষ্টি খুনসুটি আমাদের মন ভরিয়ে দেয়। নিশিগন্ধা বিয়ে হয়ে এই জমিদার বাড়িতে এসেছে। আজকে গ্রামের লোকেরা নতুন বউকে দেখতে এসেছে। আজকের সভায় গান গাইবে নিশিগন্ধার স্বামী রাজশেখর ঘোষাল, এই জমিদার বাড়ির একমাত্র ছেলে। তার সাথে বাজনা বাজাবে এই 6 জন বাদক। আর এই সভায় নিমন্ত্রিত হিসেবে উপস্থিত হয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার মশাইকে বলেন, নিশিমা কোথায়? তখন জমিদার মশাই নিশিগন্ধাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে আসতে বলেন। আশালতা নিশিগন্ধাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে যায়। রবি ঠাকুর নিশিকে বলে, তোর বিদ্যা বুদ্ধি মমতা দিয়ে এই সংসারটাকে সাজিয়ে তোল, কিন্তু সংসারের চাপে নিজেকে হারিয়ে ফেলিস না। গ্রামের লোক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই রাজশেখর ঘোষাল গান শুরু করে। মাঝে মাঝে তব দেখা পাই। কিছুটা গান গাওয়ার পরেই রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্রশেখরকে থামিয়ে দিয়ে বাকিটা নিশিগন্ধাকে গাইতে বলে।
একটু অস্বস্তিতে পড়ে গেলেও নিশিগন্ধা প্রাণ দিয়ে বাকি গানটা গায়। গান শেষ হয়ে যাওয়ার পর রবি ঠাকুর রুদ্রশেখরকে বলে, তোমার গানটা অপূর্ব হয়েছে, অসাধারণ তোমার গানের গলা, কিন্তু আমার নিশিমা গান গায় প্রাণ দিয়ে, গলা দিয়ে নয়। তার গান যেন হৃদয় ছুঁয়ে যায়। আমার নিশিমা তোমার থেকেও অনেক বেশি গুণী। তবে রুদ্রশেখর আর 6 জন বাদকের মুখভঙ্গি থেকে আমরা বুঝতে পারি ভরা সভাতে একজন নারী তাদের গুণকে ছাপিয়ে যাওয়ায় তারা যথেষ্ট বিরক্ত এবং রাগান্বিত হয়েছে। এভাবেই নিশিগন্ধার তার শ্বশুরবাড়িতে 1টা বছর কেটে যায়। পরের বছর পুজোর কিছুদিন আগে আশালতা আবারও তার সইয়ের শ্বশুর বাড়িতে এসেছিল। তখন নিশিগন্ধা আশালতাকে বলে তার স্বামী খুবই ভালো। রুদ্রশেখর তাকে বলেছে এবার থেকে তাকে রোজ রেয়াজ করতে হবে। এবারের বিজয়াতে সে রবি ঠাকুরের সামনে গান গাইবে। গ্রামের কাউকেই এবার রুদ্রশেখর বিজয়াতে ডাকবে না, শুধু রবি ঠাকুরের সামনেই নিশিগন্ধা গান গাইবে, যাতে অন্য কাউকে দেখে নিশিগন্ধার ভয় না করে। আশালতা বলে এবারের বিজয়াতে সে হয়তো আসতে পারবে না, তার বাবা তাকে আরও পড়তে কলকাতাতে পাঠাবে। কিন্তু নিশিগন্ধা মোটেও পছন্দ করে না মেয়েদের বেশি পড়াশোনা করা, কারণ মেয়েদের বেশি পড়াশোনা করলে নাকি আয়ুক্ষয় হয়। তখন আশালতা নিশিগন্ধাকে বলে এই পাড়াগা ছেড়ে একবার কলকাতা শহরে পা রেখে দেখ সই, সেখানে কত বই, কত গুণী মানুষের বাণী, কত ভাষাতে বই লেখা হয়, ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা করে। নিশিগন্ধা বলে আমি এই পাড়াতেই তোর একটা বিয়ে দেব। তখন আশালতা বলে আমি তো কোনো একজন স্বদেশীকেই বিয়ে করব। এরই মধ্যে ছোট্ট পান্না আশালতার জন্য তেঁতুল মাখা নিয়ে আসে, কারণ আশালতা তেঁতুল মাখা খেতে খুবই ভালোবাসে। গান না গেয়ে আশালতা তেঁতুল মাখা খাচ্ছে বলে নিশিগন্ধা তার উপর খুবই রেগে যায়। আশালতা বলে গান গাইতে হলে তাকে আরেকটা জন্ম নিতে হবে। আবারও শুরু হয় 2 প্রাণের সইয়ের খুনসুটি। পুরনো কথা মনে করতে করতে পান্না আর আশালতা হাসতে থাকে। কিন্তু সেবারের বিজয়াতেও আশালতা নিশিগন্ধার শ্বশুর বাড়িতে এসেছিল। বিজয়ার সব অনুষ্ঠান ঠিকঠাক মিটে গেলেও রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি পাঠান যে এবছরের বিজয়াতে তিনি আসতে পারবেন না। সেই চিঠি পড়ে নিশিগন্ধা কান্নায় ভেঙে পড়ে। আশালতা তার সইকে সান্ত্বনা দিতে থাকে। আশালতা বলে রবি ঠাকুর তো তার পছন্দের তানপুরাটা নিশিগন্ধার জন্য পাঠিয়েছেন, তারপর এটাও বলেছেন যে নিশিগন্ধা রবি ঠাকুরের সবচেয়ে পছন্দের গায়িকা। রবি ঠাকুরের দেওয়া এই উপহারে তো নিশিগন্ধার আনন্দে সবাইকে নাড়ু বেলানো উচিত, তা নয় সে কাঁদছে। তখন নিশিগন্ধা বলে কিন্তু ঠাকুর তো তার গান শুনতে আসতে পারবেন না বলেছেন। আশালতা বলে তিনি তো বলেছেন পরের বছর নিশ্চয়ই তোর গান শুনতে আসবে। তিনি যখন আদেশ দিয়েছেন আজকে তোকে গান গাইতেই হবে, তার উপহার দেওয়া তানপুরাটা নিয়ে। মনটা খারাপ করেই নিশিগন্ধা মায়ের সামনে তানপুরা নিয়ে গান গাইতে শুরু করে। বাজলো করুণ সুরে। ওপরের বারান্দা থেকে আশালতা শুনতে থাকে সেই মনোমুগ্ধকর গান। কিন্তু গান গাইতে গাইতে হঠাৎই থেমে যায় নিশিগন্ধা। নিশিগন্ধার গান থেমে যেতেই আশালতা সেই দিকে ফিরে তাকাতেই চমকে যায়। তার আঁচল ধরে ডাকে পান্না। সিন ফিরে আসে বর্তমানে। পান্না তিতলিকে বলে জানো নতুন দিদি, এই কুয়োর সামনে দাঁড়িয়েই ওরা দুজন বলেছিল মা ঠাকুরনের বাড়িটা জ্বালিয়ে দেবে। সিন আবারও ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। ওই কুয়ো থেকে ধীমানের মৃতদেহ উদ্ধারের পর হেমচন্দ্র আর কাশীনাথ নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ওরা বিশ্বাস করে যে নিশিগন্ধাই ভূত হয়ে ওদেরকে মারছে। কাশীনাথ বলে ওদের এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। তখন হেমচন্দ্র বলে একটা মেয়ে মানুষের জন্য তারা কেন তাদের ভিটে মাটি ছেড়ে পালাবে। মহেন্দ্রর মৃত্যুর পর যখন রুদ্রশেখর বাড়ি ছেড়ে চলে গেল তখনই হেমচন্দ্র বলেছিল এই ঘোষাল বাড়ি জ্বালিয়ে দিতে। এই ঘোষাল বাড়ি যতদিন থাকবে ততদিন ওই নিশিগন্ধার আত্মাও থাকবে, তাই আজ রাতেই তারা ঘোষাল বাড়ি জ্বালিয়ে দেবে। ছোট্ট পান্না ওদের সব কথা শুনে ফেলেছিল। পান্না তিতলির কোলে শুয়ে শুয়ে বলতে থাকে জানো নতুন দিদি, তোমরা দুজন চলে যাওয়ার পর আমি এখনো একদিনও ঘুমাইনি। এবার আমি ভালোভাবে ঘুমাবো। কথাগুলো বলতে বলতে তিতলির কোলেই পান্না মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওদিকে তিতলিকে খুঁজতে খুঁজতে সবাই পুলিশকে নিয়ে ওই গভীর জঙ্গলে আসে। অনেক খোঁজাখুঁজির পর ওরা তিতলিকে পান্নার সাথে দেখতে পায়। মৃত পান্নাকে জড়িয়ে ধরে তিতলি বসে আছে। ওরা সবাই আবারও জমিদার বাড়িতে ফিরে আসে। ইন্সপেক্টর বলেন
এবার তাকে ওপর মহলে জানাতে হবে। এতগুলো মার্ডার হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল, এবার ব্যাপারটা লোকালের বাইরে চলে যাচ্ছে। সবার আগে উনি চান ওদের সবাইকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে, নইলে ওদেরও হয়তো প্রাণের ঝুঁকি আছে। তখন তিতলি বলে, না, এই বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবে না। কোনো প্রশ্ন না করে ওরা যেন তিতলিকে একটা ব্যাপারে সাহায্য করে। তিতলি তার সবথেকে কাছের বন্ধুদের থেকে কি এইটুকু এক্সপেক্ট করতে পারে না? তখন ঋতু বলে, তুই জাস্ট একবার বল, আমরা তোর সব কথা শুনব। তখনই ভোলাদা ওপর থেকে ওই চিঠি ভর্তি বাক্সটা নিয়ে আসে। তিতলি ওই বাক্সটা নীলকে দেয়। তিতলি বলে, কাল বিজয়া দশমী, এবছর আমরা এই ঘোষাল বাড়িতে বিজয়া দশমী পালন করব, আর সেই অনুষ্ঠানে একজনকে আনতেই হবে। এরপরেই আমরা দেখি জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি, আর সেই গাড়ি থেকে নামে একজন ভদ্রলোক। কিন্তু কে ইনি? আবারও আমরা 85 বছর আগের একটা ঘটনা দেখতে পাই। হেমচন্দ্র খুব উত্তেজিত হয়ে জমিদার বাড়িতে আসে। নিশিগন্ধার ওই ছবিটার দিকে তাকিয়ে বলে, আমি নিজে তোমাকে মারা যেতে দেখেছি, তুমি বেঁচে থাকো কি করে? আমি এই বাড়ি জ্বালিয়ে দেব। পেছন থেকে সেই সময় জমিদার বাড়ির কেয়ারটেকার বলতে থাকে, দাদাবাবু, কোনো সর্বনাশ করবেন না, আমি দারোগাকে খবর দিচ্ছি, আপনি এই বাড়ি জ্বালাবেন না। কিন্তু হেমচন্দ্র মনস্থির করেই ফেলেছে যে সে এই জমিদার বাড়ি জ্বালিয়ে দেবে। প্রথমে হেমচন্দ্র জ্বালাতে যায় নিশিগন্ধার ওই ছবিটা। ঠিক তখনই কেউ যেন পেছন থেকে ডেকে ওঠে, হেম ঠাকুরপো, ওটা যে আমার বড় সাধের ছবি, আমাকে তোমরা গানটাও শেষ করতে দিলে না। একটা নারীর অট্টহাসিতে চারিদিক ফেটে পড়ে। সেটা দেখে প্রচণ্ড ভয়ে হেমচন্দ্র পালিয়ে যেতে চায়, কিন্তু তখনই কেউ যেন তার ধর থেকে শরীর আলাদা করে দেয়। সবটারই সাক্ষী ছিল সেই সময় জমিদার বাড়ির কেয়ারটেকার ভোলাদার বাবা। সিন ফিরে আসে বর্তমানে। ওরা সবাই বিজয়ার প্রস্তুতি নেয়। তিতলি মা দুর্গার সামনে সেই গানটা শুরু করে। বাজলো করুণ সুরে। গান শেষ হতে হতেই এই জমিদার বাড়িতে এসে পৌঁছায় রাজশেখর ঘোষাল, রুদ্রশেখর ঘোষালের প্রথম পক্ষের সন্তান। আসলে ইন্সপেক্টর রাজশেখর ঘোষালকে ফোন করে বলেছিল যে তিনি যদি বিজয়ের দিন এখানে না আসেন তাহলে তাকে কোর্টে সমন পাঠানো হবে। এসব নিয়ে রাজশেখর ইন্সপেক্টরের সাথে চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, আপনি জানেন আমি কে? একটা ফোন করলে আপনার ট্রান্সফার কোথায় হয়ে যাবে আপনার কোনো ধারণা নেই। তিতলি বলে, আমরা জানি আপনি কে, রুদ্রশেখর ঘোষালের ছেলে রাজশেখর ঘোষাল। রুদ্রশেখর ঘোষাল যিনি এই বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন। নিশিগন্ধা ঘোষাল এই বাড়ির মা ঠাকুরন ছিলেন। এখন সে এই গ্রামের নিশি। তিতলির কথাগুলো শুনে গ্রামের লোক অবাক হয়ে যায়। তিতলি বলে, আজ থেকে 85 বছর আগে নিশিগন্ধা যে গানটা শুরু করেছিল, আজকে তিতলি সেই গানটাই শেষ করলো। আর সেদিন নিশিগন্ধা এই গানটা শেষ করতে পারেনি, কারণ গানটা গাইতে গাইতে সে মারা গেছিল। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। নিশিগন্ধা যেদিন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে ভরা সভার মাঝে গান গায়, সেদিন সেই 6 বাদকের মেজাজ সপ্তমে চড়ে যায়। দীপঙ্কর বলে, এরকম বেহায়া মেয়ে সে কোথাও দেখেনি। ভরা সভার মাঝে এতগুলো লোকের মাঝে কোনো ভদ্রবাড়ির মেয়ে গান গায় না, শুধুমাত্র বাইজিরাই এই কাজ করতে পারে। দীপঙ্করের কথায় সবাই সম্মতি দেয় এবং বাকিরা নিশিগন্ধার নামে এমন এমন খারাপ কথা বলতে থাকে যেগুলো মুখে আনাও যায় না। সেই সময় ওরা শুনতে পায় নিশিগন্ধা গান গাইছে, বাজলো করুণ সুরে। আমরা দেখতে পাই নিশিগন্ধা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া তানপুরা নিয়ে গানটা গাইছে, আর ওপরের বারান্দা থেকে মুগ্ধ হয়ে নিশিগন্ধার গান শুনছে আশালতা। কিন্তু গানটা গাইতে গাইতে হঠাৎ করেই নিশিগন্ধা থেমে যেতে আশালতা সেদিকে তাকিয়ে দেখে নিশিগন্ধার স্বামী রুদ্রশেখর ঘোষাল একটা তানপুরার তার দিয়ে নিশিগন্ধার গলায় চেপে ধরে। নিশিগন্ধাকে মারতে মারতে রুদ্রশেখর বলতে থাকে, তুমি আমার চেয়েও ভালো গান গাও, প্রাণ দিয়ে গান গাও, তাহলে এবার প্রাণটাই দিয়ে দাও। কষ্ট পেতে পেতে দম বন্ধ হয়ে নিশিগন্ধা ওখানেই মারা যায়। গানটা তারা শেষ করা হয় না। উপর থেকে সবটা দেখতে পায় নিশিগন্ধার প্রাণের সই আশালতা। তিতলির এই সমস্ত কথা শুনে রাজশেখর ঘোষাল ইন্সপেক্টরকে বলে, আপনি কি আমাকে এইসব আজগুবি কথা শোনার জন্য এখানে ডেকে আনলেন? আমার মা আমার সাথে সিঙ্গাপুরে থাকতো। আমার বাবা যখন এই বাড়ি ছেড়ে চলে যান তখন নিশিগন্ধাও তার সাথেই গেছিলেন।
তখন তিতলি বলে, নিশিগন্ধা যায়নি, কারণ আমি নিজে রুদ্রশেখরের হাতে নিশিগন্ধাকে খুন হতে দেখেছি। তিতলির কথা শুনে রাজশেখর ব্যঙ্গার্থক হাসিতে হেসে ওঠে। রাজশেখর বলে, আপনি নিজেই বললেন ঘটনাটা 85 বছর আগে, তা আপনার বয়স কত? তিতলি বলে, 24। তখন রাজশেখর বলে, তাহলে খুনটা কি আপনি স্বপ্নে দেখেছেন? তখন তিতলি বলে, স্বপ্নে নয়, স্মৃতিতে। সিন আবারও শিফট হয় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি সবটা দেখার পর আশালতা রুদ্রশেখরকে বলে, আপনি কি নিজেই কোতোয়ারিতে যাবেন নাকি আমি দারোগা বাবুকে ডেকে আনব? তখন রুদ্রশেখর আশালতার ওপর ঝাঁপিয়ে পড়ে বলে, যারা পুরুষ মানুষের চোখে চোখ রেখে কথা বলে তাদের একটাই শিক্ষা। সেদিন রুদ্রশেখর নৃশংসভাবে আশালতাকে ধর্ষণ করে গায়ে আগুন দিয়ে মেরে ফেলে। তিতলি বলে, আমি সেই আশালতা। তিতলির কথাগুলো শুনে রাজশেখর বলে, তাই? তা এই গল্পটা শুনিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তখন তিতলি বলে, আপনার বাবার পাপের ফল ভোগ করছে এই নিরীহ মানুষগুলো। নিশির ভয়ে সবাই আতঙ্কে জীবন কাটাচ্ছে। বছরের পর বছর ধরে একটার পর একটা মানুষ মারা যাচ্ছে। তিতলি রাজশেখরকে জিজ্ঞেস করে যে নিশিগন্ধার লাশটা তার বাবা কোথায় লুকিয়ে রেখেছে। তখন রাজশেখর প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তার বাবা একজন রেসপেক্টেড জমিদার ছিলেন, বহু বছর বিদেশে সেটেলড। এখন উনি আর বেঁচেও নেই, তাই তার নামে রাজশেখর একটাও বাজে কথা শুনবে না। তখন তিতলি বলে, তাহলে আপনার বাবার ব্যাপারে কিছু ভালো কথা বলি। উনি তো প্রচণ্ড ভালো গান গাইতেন, তাহলে সিঙ্গার হিসেবে কখনো ওনার নাম শোনা যায়নি কেন? আর আপনি আপনার পৈতৃক সম্পত্তি কখনো ক্লেম করেননি কেন? এই সম্পত্তির ভ্যালুয়েশন নিশ্চয়ই আপনার জানা আছে। আপনার এই বাড়িতে দিনের পর দিন মানুষ মারা যাচ্ছে, তাও আপনি একবারও আসেননি কেন? আপনি তো ওনার একমাত্র সন্তান, কোনো শরীকি সমস্যাও নেই। রাজশেখর তিতলির কথার কোনো জবাব না দিয়ে বেরিয়ে যাওয়ার আগে ইন্সপেক্টরকে বলে যে সে চলে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে এই সব যাত্রা দেখার তার সময় বা রুচি কোনোটাই নেই। ইন্সপেক্টর বলেন, ইনভেস্টিগেশনের জন্য এই বাড়িটা খুঁড়ে দেখা হবে, তাই রাজশেখর যেন সেটার পারমিশন দিয়ে যায়। তখন রাজশেখর বলে, একটা ইঁটও খুঁড়ে দেখার পারমিশন সে দেবে না। আর আপনারা এই পুনর্জন্মের গল্প শুনিয়ে কোর্ট থেকেও কনসেন্ট পাবেন না। এই বলে রাজশেখর হন্তদন্ত হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। গ্রামের লোক তাকে আটকাবার চেষ্টা করলে রাজশেখর বলে, আমার গায়ে যদি একটাও আঁচ লাগে তাহলে হোম মিনিস্টারের কাছে ফোন যাবে। আমার নাম রাজশেখর ঘোষাল, আপনারা বোধহয় আমাকে চেনেন না। রাজশেখর তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আশালতা তাকিয়ে থাকে নিশিগন্ধার ছবিটার দিকে। রাজশেখর গাড়িটা চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার গাড়িটা রাস্তায় থেমে যায়, আর পেছন থেকে কেউ যেন তাকে ভৌতিক কণ্ঠে রুদ্রশেখর বলে ডেকে ওঠে। রুদ্রশেখর বুঝতে পারে কেউ যেন তার আশেপাশে বিচরণ করছে। গাড়ির মিউজিক সিস্টেমে হঠাৎই বেজে ওঠে ওই গানটা, বাজলো করুণ সুরে। প্রচণ্ড ভয় পেয়ে রাজশেখর গাড়ি থেকে নেমে যায়, কিন্তু তার গাড়ির দরজাটা আচমকা নিজে নিজেই বন্ধ হয়ে যায়, আর চারদিকে কেউ যেন রাজশেখরের নাম ধরে ডাকতে থাকে আর বলে, আমার লাশটা কোথায়? নীল ইন্সপেক্টরকে বলে, কোর্ট থেকে কি কোনোভাবেই এই বাড়িটা খোঁড়ার পারমিশন পাওয়া যাবে না? তখন ইন্সপেক্টর বলে, এটা একটা হেরিটেজ প্রপার্টি, রাজশেখর ঘোষালের পারমিশন ছাড়া একটা ইঁটও সরানো যাবে না। সেই সময় সবাই দেখে রাজশেখর ঘোষাল প্রচণ্ড ভয় পেয়ে দৌড়তে দৌড়তে আবার জমিদার বাড়িতে ফিরে এসেছে। রাজশেখর দেবী মূর্তির সামনে এসে বলে, আমায় রক্ষা করো মা। তখন তিতলি বলে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আমি জানতাম নিশি আপনাকে কোথাও যেতে দেবে না। এবার কি আপনি বলবেন নিশিগন্ধার লাশটা কোথায়? তখন রাজশেখর কাঁদতে কাঁদতে তার বাবাকে সরি বলতে থাকে। রাজশেখর বলে, নিশিগন্ধাকে মারার পর যাতে কেউ কিছু না টের পায়, তাদেরই বাড়ির একজন কাজের মহিলাকে নিশিগন্ধার শাড়ি পরিয়ে মুখে ঘোমটা দিয়ে তার সঙ্গে করে বেরিয়ে গেছিল, যাতে রুদ্রশেখরের সাথে নিশিগন্ধার শাড়ি পরিহিত কাজের মহিলাকে দেখে সবাই ভাবে যে নিশিগন্ধা রুদ্রশেখরের সাথেই চলে গেছে। এই সব কথাগুলো রুদ্রশেখর যখন মৃত্যুশয্যায় ছিল তখন রাজশেখরকে বলে যায়। রুদ্রশেখর জানত যে গান গাইলেই ওদের জীবনে মৃত্যু নেমে আসবে, সেই কারণেই রুদ্রশেখর আর কখনো গান গায়নি, এমনকি রাজশেখরকেও কখনো গান গাইতে দেয়নি।
রাজশেখর বলে তার বাবার করা পাপের শাস্তি পেয়েছে ওই 6 জন বাদক। তখন তিতলি বলে যে না, ওরা নিজেদের কর্মফলে শাস্তি পেয়েছে, কারণ ওরা সবটা দেখেছিল। তবুও রুদ্রশেখরকে আটকানো তো দূরের কথা, তাড়িয়ে তাড়িয়ে মজা উপভোগ করেছিল। তামাশা দেখছিল নিশিগন্ধার মৃত্যুর। শুধু নিশিগন্ধারই মৃত্যুর নয়, নিশিগন্ধার গর্ভে বেড়ে ওঠা ছোট্ট সন্তানের। কারণ নিশিগন্ধা সেই সময় প্রেগনেন্ট ছিল। সেই দিন নিশিগন্ধার সাথে সাথে মারা যায় তার গর্ভে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটি। সেই কারণেই নিশি ওই 6 জন বাদক এবং তার বংশের সবাইকেও মেরে ফেলে। ওই ঘটনার পর আশালতা মুক্তি পেয়েছিল, কারণ সে আগুন পেয়েছিল, কিন্তু নিশি আজও মুক্তি পায়নি। তখন রাজশেখর বলে নিশিগন্ধা আর ওর বাচ্চার লাশ ওই দেবী মূর্তির নিচে পোতা আছে। এটা বলে রাজশেখর ওখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে যায় এই ঘটনায়, কিন্তু বেরিয়ে যাওয়া সত্ত্বেও রাজশেখর মুক্তি পায় না। নিশি এতক্ষণ রাজশেখরকে বাঁচিয়ে রেখেছিল শুধু সত্যিটা সামনে আনার জন্য। সত্যিটা বলে দেওয়ার পর নিশি রাজশেখরকেও মেরে ফেলে। পরের দিন ওরা সবাই বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন ভোলাদা বলে যে আপনাদের কাছে আমাদের গ্রামের সবার একটা অনুরোধ আছে। এবার থেকে প্রতি বছর এই গ্রামে বিজয়া উৎসব পালন করা হবে, আর তখন ওদের সবাইকে এই গ্রামে আসতে হবে। নীল বলে সে আর বলতে, আমরা তো আসবই। ইন্সপেক্টর তিতলিকে বলে নিশিগন্ধার পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর বডিটা আপনাকেই হ্যান্ড ওভার করবো তো? তিতলি বলে নিশ্চয়ই, আমি ওর শেষ কাজটা ওর বাবার বাড়ির গ্রামে গিয়ে করতে চাই। তখন গ্রামের লোকজন বলে সেটা কিন্তু হবে না দিদি ভাই, আমাদের মা ঠাকুরনের শেষ কাজ আমাদের গ্রামেই হবে। তিতলির চোখ জলে ভরে আসে। আকাশে বাতাসে ভেসে ওঠে নিশিগন্ধার হৃদয় ছোঁয়া গলার সুর। আর এখানেই শেষ হয়ে যায় নিশির ডাক ওয়েব সিরিজ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্ম ইট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।